ইভা ইরার দিকে তাকিয়ে ইনোসেন্ট ভাব নিয়ে বলে, হিরো না ছাই, আস্ত একটা ভিলেন, রসকসীন গম্ভীর লোক একটা। ইভার কথা শুনে তার প্রতি উত্তরে ইরা বলে, আমার ভাইয়া মোটেও ভিলেন না। জানিস শিবা, আমি যদি পারতাম তোকে আমার ভাবি করে ইভান ভাইয়ার জন্য রেখে দিতাম। হঠাৎই ইরার এমন কথায় ইভার পুরো শরীরে ঝাঁকুনি দিয়ে যায়। পুরো শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে যায়। প্রতিটি কায়া অঙ্গে প্রত্যঙ্গ কেঁপে ওঠে। এবার মনে হলো এই একটা কথা ইভার হৃদয়ের গভীর থেকে গভীর নাড়িয়ে দিচ্ছে। তাই ইভা ইরার দিকে তাকায়, কিন্তু ইরাকে দেখলো এক দৃষ্টিতে দরজার দিকেই তাকিয়ে আছে। ইভা ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকায়। সাথে সাথে ইভা বাকরুদ্ধ হয়ে যায়। ইভান দাঁড়িয়ে ওর রুমের সোজাসুজি রেলিং এর সাথে হেলান দিয়ে ইভার রুমের দিকেই তাকিয়ে আছে। ইভানকে দেখে ইভা হকচকিয়ে উঠে নিজের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। এবার ওড়নাটা গলার দুপাশেই ঝুলানো। এবার নিজের রুম থেকে বের হলে সবসময় মাথায় ওড়না দিয়ে বের হয়, কিন্তু নিজের রুমে তো আর সবসময় ওড়না দিয়ে থাকা যায় না। কিন্তু এখন ইভানকে দেখে ইভা তাড়াতাড়ি ওড়নাটা মাথায় টেনে নেয়। তারপর বেচারি নিচের দিকে তাকিয়ে থাকে। আর ইরা একবার ইভানের আর একবার ইভাকে পরখ করে। মেয়েটা মনে মনে দোয়া দুরূদ পাঠ করে আর আল্লাহ আল্লাহ করে জিকির করে। কারণ ইভান যা রাগী, এতক্ষণ এখানে সব কথা নিশ্চয়ই শুনে নিয়েছে। এখন কি হবে কে জানে। না জানি ৩৩৫ ভোল্টের ধমক খেতে হয় ওদের। ইভা আর ইরা দুজনেই খুব ভীতু মুখ করেই বসে আছে। ইরা তো তাও ইভানের দিকে তাকাচ্ছে, কিন্তু ইভা সে তো মাথাই তুলছে না। ভাবনাটা এমন যেন ইভা মাথা তুলে তাকালে সবকিছু অশুদ্ধ হয়ে যাবে। মনে হচ্ছে ইভা পণ করেছে যে সে আজ ইভানের দিকে ফিরেও তাকাবে না। মেয়েটা ভীতু মুখশ্রী নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে, যেন দরজার দিকে তাকালেই মেয়েটাকে কড়া শাস্তি পেতে হবে। ইভান এতক্ষণ ইভার মুখশ্রীর দিকেই তাকিয়েছিল। এখন ইরার দিকে একবার পরখ করে আবার ইভার দিকে তাকায়। ইভান এমন ভীতু মুখশ্রী দেখে ছেলেটা হাসবে নাকি কাঁদবে ভেবে পাচ্ছে না। তাই ইরার উদ্দেশ্যে বলে, সাউন্ড করিস না, আমি রুমে কাজ করছি। এই বলে ইভান শাহরিয়ার সেখান থেকে প্রস্থান করে নিজের রুমে চলে যায়। ইভান শাহরিয়ারের ইভার রুমের সামনে আসার কারণ হলো ইভান নিজের রুমেই কিছু কাজ করছিল, কিন্তু ওদের হাসাহাসির কারণে ইভান প্রচন্ড বিরক্ত হয়, সাথে কাজেও ডিস্টার্ব হয়। তাই ওদের থামতে বলবে বলেই এসেছিল। কিন্তু ইভার রুমের সামনে এসে ইভার দিকে তাকিয়ে ইভার উপর দৃষ্টি যায় তার। ইভার ওড়না দু কাঁধে ঝোলানো ছিল, যার দরুন ইভার বুকের তিলটা স্পষ্ট দেখা যাচ্ছিল। আর সাথে সাথে ইভানের শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যায়। ইভান সেদিকে তাকিয়ে নিজের দৃষ্টি নত করে নেয়। তার তারপর আবার ওদের দিকে তাকাতে নিলেই ইরাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে। প্রকৃতি জুড়ে ভোরের আলো ফুটেছে। চারিদিকে সূর্যের উজ্জ্বল আলোর রোশনির ঝলকানিতে মুখরিত হয়েছে রাতের অন্ধকারে নিমজ্জিত ধরনী। ব্যালকনি ভেদ করে সূর্যের চিকিমিকি আলোর রোশনি চোখে মুখে পড়তেই ইভার ইভা হকচকিয়ে উঠে বসে। ফজরের নামাজের সময় মেয়েটা সবসময় ঘুম ছুটে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। তবে আজ আর নামাজ আদায় করা লাগলো না। পেটে খুব পেন হচ্ছিল, সম্ভবত ব্যথাটা পিরিয়ডেরই হবে। তাই সে নিজের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবারের পানির বোতলটা নিয়ে কিচেনে চলে যায়। তারপর পানি হালকা কুসুম গরম করে বোতলে ভরে নেয়। এবার রুমে হট ওয়াটারের ব্যাগ নেই। লাগলে অবশ্য ছিল আগে অবশ্য ছিল, কিন্তু ইমার হট ওয়াটারের ব্যাগটা নষ্ট হওয়ার পরে এবারটা সে ব্যবহার করছিল, সেটাও নষ্ট হয়ে যায়। তারপর ইমা একটা কিনে নেয়, কিন্তু ইভাকে আর কেউ কিনে দেয় না। ওদের থেকে ২-৩ বার যখন চেয়েও পায়নি, তখন সেই বোতল করেই গরম পানি নিয়ে নিজের পেটের আর কোমরের ব্যথা নিরাময়ের চেষ্টা করে। গরম পানির বোতলে করে পেটের উপর দিয়ে একটু শুয়েছিল মেয়েটা। কখন যে আরামে ঘুম এসে চোখে হানা দিয়েছে তা সে টেরই পায়নি। আজকে আবার ইভানের মা আর ইমা আসার কথা। বাড়ির সব কাজ করা না দেখলে ইভানের মা আয়ানা হুলস্থুল বাঁধিয়ে ছাড়বে। এগুলো ভেবেই মেয়েটা শরীরে কাঁপুনি দিয়ে যায়। তাই ইভা তার রুমের দেয়ালটায় টানানো ছোট্ট দেয়াল ঘড়ির দিকে চোখ বুলায়। এই ঘড়িটা ইভার রুমের জন্য কিনে দিয়েছে। এবার যেহেতু ফোন নেই, তাই ইভা আয়ানাকে ওর রুমের জন্য একটা দেয়াল ঘড়ি কিনে দিতে বলে। কিন্তু আয়ানা তো কিনে দিলই না, তার উপর আবার ইভাকে অনেক খারাপ ভাষায় বকাও দিল এবং অনেক অনেক কথাও শুনিয়ে দিয়েছে। ইরা এগুলো শুনে ইভাকে একটা দেয়াল ঘড়ি কিনে দেয়। ইরা ইভাকে খুব বেশি ভালোবাসে, যেমন বান্ধবী হিসেবে তেমন বোন হিসেবে। ইরা তো মনে মনে ইভাকে তার ইভান ভাইয়ের বউ হিসেবে পেতে চায়, কিন্তু তার মনের এই বাসনা কি কোনোদিন পূর্ণ হবে?
আয়নাকে এই কথা বললে তো সব বাড়িতে আয়নাকে এই কথা বললে তো সে বাড়িতে বিশাল ঝামেলা বাঁধিয়ে ছাড়বে। যেই মা ইরার ইভাকে বাড়িতে থেকে বের করেই দিবে, সাথে ইরাকেও। ইভা ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে হকচকিয়ে ওঠে। 10:30 বাজতে চলল। আয়না নিশ্চয়ই আসলে ডাকাডাকি করতো, তার মানে এখনো আসেনি। ইভা বেশ বিরক্ত হলো। 10:30 বেজে গেছে কিন্তু কেউ ওরে ডাকেই নাই। ইরাও তো বাসায়, সেও একবার ডাকলো না। ইভা না তার চাচ্চু তাহলে কি খেয়ে বাহিরে গেছে? এমন সব সাত পাঁচ ভেবে ইভা তাড়াতাড়ি বিছানা থেকে নামতে নাই। অমনি পেটের ব্যথা অনুভূত হয়। আর তখনই কেউ একজন ওর রুমে পদার্পণ করে। ইভার কাছে গিয়ে চুলের মুঠি ধরে টেনে বিছানা থেকে নিচে নামিয়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। পেটের সাথে পেটের ব্যথার সাথে মুখ থুবড়ে পড়ে যাওয়ায় দাঁতের সাথে নিজের মসৃণ ঠোঁটগুলো কেটে রক্ত বের হয়ে যায়, যার দরুন ইভার ডাগর ডাগর আখিদয়ে বিন্দু বিন্দু অশ্রু টলমল করছে। মেয়েটা হঠাৎ এমন আক্রমণে আহাম্মক বনে গেল। তবুও নিজেকে সামলে সামনে তাকিয়ে দেখে আয়না। ইভা ফ্যাল করে সেদিকে তাকায়। আয়না ইভার উদ্দেশ্যে চেঁচিয়ে বল, কিরে, বাসায় বসে বসে শুধু গিলছিস আর ঘুমিয়েছিস? অন্ন ধ্বংস ছাড়া তো তোর কোনো কাজ নাই। বাসায় কত কত কাজ চোখে পড়ছে না? সকালে তো মনে হয় কিছু রান্নাও করিস নাই। বাড়ির দুজন পুরুষ না খেয়ে নিজেদের কাজে চলে গেছে, সেদিকে খেয়াল আছে তোর? আমি যাওয়ার পরে প্রতিদিন এমন করছিস, তাই না? তোকে দিয়ে কিছু হবে না। অপয়া অলক্ষী মেয়ে, ঘরের উপর বসে বসে খাচ্ছিস, পড়ছিস, লজ্জা করে না? দুপুর পেরিয়ে বিকেল গড়িয়েছে। সকাল থেকে ইভা অনেক অনেক কাজ করে মাত্র একটু রেস্টের সময় পেল। দুপুরে সবাই খাবারের পরে সবকিছু গুছিয়ে রাখতে রাখতে বিকেল হয়ে গেছে। বড্ড ক্লান্ত লাগছে মেয়েটার। তাই ইভা নিজের রুমে গিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য নিজের রুমের দিকে পা বাড়ায়। আর তখনই সদর দরজার বাহির থেকে কলিং বেলটা বেজে ওঠে। তাই তো ইভা নিজের রুমের দিকে না গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই সামনে সোনালিকাকে দেখে ইভা চমকে যায়। তারপর তার উদ্দেশ্যে বলে, ইভার কথায় সোনালি কোনো প্রত্যুত্তর করলো না। সে ইভাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ইভা তা দেখে ভড়কে যায়। অবাক হয়ে সোনালীকে জিজ্ঞেস করে। কিরে, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? সোনালী কাঁদতে কাঁদতে ই বলে, ভাপা জানেন, আমি বাড়িতে যাওয়ার পরের দিনই আমার দাদি মইরা গেছে। এখন আর আমার কেউ নাই। এখন আমার কি হইব? কাকা কাকি তো থাইক্কাও না থাউনের মতো। সোনালীর এমন কথা শুনে ইভা নিজের থেকে সোনালীকে ছাড়িয়ে ওর সামনাসামনি দাঁড় করিয়ে বলে। আমাদের তোর আপন মনে হয় না, সোনালি? সোনালী বলে, এই বাড়ির মানুষগুলা ছাড়া আর কে আছে আমার, কই ভাপা? তোমাগরেই তো নিজের আপন মানুষ মনে করি। এর লেগেই তো তোমাদের কাছে আইয়া পড়ছি। ইভা বলে, তাহলে কাঁদছিস কেন? আমাদের আপন মনে করলে নিজের রুমে গিয়ে বাইরের কাপড় চেঞ্জ করে নে। আর একদম মন খারাপ করবি না। আল্লাহ যার হায়াত যতদিন দিয়েছে সে ততদিনই বাঁচবে। এখন কান্না না করে ওনার জন্য দোয়া কর। সময়টা মাগরিব এবং এশারের মধ্যবর্তী। হয়তো কিছুক্ষণ পরেই চারিদিকে এশারের আজানের ধ্বনি শোনা যাবে। ইভা নিজ কক্ষেই শুয়ে আছে। এমন সময় বসার রুমে আয়নার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। ইভার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। কি হয়েছে দেখার ইচ্ছে থাকলেও শরীরটা সায় দিচ্ছে না। নিজের শরীরটা নিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়াতে ইচ্ছে হলো না তার। তবে কি আর করার মন চাইতেও তবে কি আর করার মন না চাইতেও মেয়েটাকে নিজ গৃহ থেকে বের হয়ে ড্রয়িং রুমে যেতে হবে। কারণ আয়ানা ইভার নাম ধরেই চেঁচিয়ে ডাকছে ইভাকে। মেয়েটা নিজের ওড়নাটা ভালো করে মাথায় চাপিয়ে নিজ কক্ষ থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। সেখানে আয়না একাই চেঁচামেচি করছে। তা দেখে ইভা আয়নার কাছে যেতে যেতে বলে। কাকে, কি হয়েছে? আয়না ইভাকে দেখে ইভার কথায় পাত্তা না দিয়ে ওর দিকে তেড়ে গিয়ে গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, বাড়ি থেকে 2 দিন যাইতে পারলাম না, তার মধ্যে তুই পুরো বাড়ি ওলট পালট করে দিচ্ছিস। এই তোর বাবা মা খেয়ে শিক্ষা হয় নাই? আমার সংসার নষ্ট করতে উঠে পড়ে লাগছিস, রাস্তার মেয়ে কোথাকার! ইভা নিজের গালে হাত দিয়ে ফ্যালফেল দৃষ্টিতে ওর চাচের দিকে তাকিয়ে আছে। মেয়েটা বুঝতে পারছে না কি কারণে ওকে থাপ্পড় মারলো। এমন বকা তো ইভা সবসময় শুনে, কিন্তু গায়ে মাখে না। ততক্ষণে চেঁচামেচি শুনে ইরা, ইমা আর নীলা সেখানে উপস্থিত হয়। সম্ভবত নীলা মাগরিবের পরে এসেছে। ইমা ওর মায়ের উদ্দেশ্যে বলে। কি হয়েছে মা, চিৎকার চেঁচামেচি করছো কেন? আয়না বলে,
বিছানার নিচে 1,00,000 টাকা ছিল কিন্তু পাই না। বাসায় তো ইভান আর ইভানের বাবা ছিল। তাহলে নিশ্চয়ই এই ফকিন্নি নিশ্চয় কোন নাগরে জুটিয়েছে, তাকেই দিয়েছে। আমার বাড়ি থেকে আমার টাকায় খেয়ে পড়ে আমার জিনিসই নষ্ট করছে। পড়াশোনা করিও ভুল করছি। পড়াশোনা বন্ধ করে দিলেই ভালো হতো ওর। এই চরিত্রহীন অপয়া অলক্ষী মেয়েকে আমি ঘরে রাখবো না। এগুলো বলেই আয়না আবারও ইভাকে এলোপাথারি মারতে শুরু করে। আয়নার এমন সব কথা শুনে ইভা যেন সপ্তম আসমান থেকে পড়ে। আর তখনই সোনালি সেখানে উপস্থিত হয়ে ইভাকে মারতে দেখে আয়নার পা জড়িয়ে ধরে বলে, খালাম্মা, ই ভাপালে এমন মারবেন না। ই ভাপা লাগছে তো। এই বলে সোনালি কাঁদতে থাকে। ইরাও তার মাকে বলে, মা, কি করছো? ইভা মোটেও এমন মেয়ে না। কিন্তু আয়ানা তো থামছেই না। মেয়েটা ব্যথায় আর্তনাদ করে ওঠে। সকালে ইভার মসৃণ ঠোঁটগুলো কেটে রক্ত বের হয় স্থান থেকে আবারও গল গল করে রক্ত বের হচ্ছে। এমন সময় ইভান শাহরিয়ার বাড়ির সদর দরজা দিয়েই বসার রুমে প্রবেশ করে। দরজা চাপানো ছিল, তাই আর কলিং বেল বাজাতে হলো না। ড্রয়িং রুমে এমন অবস্থা দেখে ইভান সেদিকে তাকায়। তারপর গম্ভীর মুখশ্রী করে ওর মায়ের কাছে গিয়ে ওর মায়ের হাত ধরে ইভাকে আয়নার থেকে ছাড়িয়ে সোফায় বসায়। তারপর আয়নার উদ্দেশ্যে বলে, মা, কি হয়েছে? এভাবে বিভাকে মারছো কেন? আয়না তেতে উঠে বলে, এই হারামি চোর! বাবা মা শিক্ষা দিয়ে যেতে পারে নাই, তাই 1,00,000 টাকা চুরি করেছে। আয়নার কথা শুনে ইভান শাহরিয়ার অবাক হয়ে ইভার মুখের পানে তাকায়। মেয়েটা মেঝেতেই বসে আছে। ফর্সা মসৃণ ঠোঁটগুলো কাঁপছে মেয়েটার। অসহায় দৃষ্টিতে আয়না আর ইভানের দিকেই তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে মেয়েটা খুব ক্লান্ত। তাই ইভান আয়নার দিকে তাকিয়ে বলে, কি বলছো মা? ইভা চুরি করেছে? আমার বিশ্বাস ইভা কোনোদিন কিছু চুরি করতে পারে না। তোর বিশ্বাস তুই পানি দিয়ে ধুয়ে খা। আমি তো এই মেয়েকে বিন্দু মাত্র বিশ্বাস করি না। আর তুই এগুলোর মধ্যে নাক ঢুকে যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, এটা আমি দেখে নিব। মা, ইভা এমন কিছু করে নাই আমার মনে হচ্ছে। তোমার কোথাও ভুল হচ্ছে। আর তুমি বলছো এগুলোর মধ্যে আমাকে ঢুকতে না, কিন্তু অন্যায়ভাবে কাউকে দোষারোপ করলে অন্তত মুসলিম হয়ে আমি কিভাবে সেটা মানবো বলো? নির্দিষ্ট প্রমাণ ছাড়া তুমি ওকে দোষারোপ করতে পারো না। ইভান কাটকাট কণ্ঠে এই কথাগুলো বলে। তা শুনে আয়না ইভার দিকে রক্তবর্ণ চোখে চেয়ে রেগে ইভানের উদ্দেশ্যে বলে, ইভান, তুই এই মেয়ের হয়ে আমাকে কথা শোনাচ্ছিস? এখন এই রাস্তার মেয়ে তোর কাছে বড় হয়ে গেল? লিনা ইনোসেন্ট ভাব নিয়ে বলল, খালামণি, বাদ দাও এসব থার্ড ক্লাস মেয়েদের কথা। নিজের রূপ দেখিয়ে ছেলেদের পাগল করা আর মানুষের অন্ন বস্ত্র নষ্ট করা ছাড়া আর কোনো কাজ নাই এদের। লিনার কথা শুনে ইভান নীলার দিকে চোখ পাকিয়ে তাকায়। যার দারুণ নীলা চুপ হয়ে যায়। আর আয়না রেগে গজগজ করতে করতেই নিজের কক্ষে চলে যায়। আয়না জানে ইভান খুব সহজে রাগ দেখায় না, কিন্তু যখন রাগ উঠে তখন তা খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে। আয়নার ইভার উপর রাগ আরো বেশি বাড়ল, কারণ ইভান আয়নার পক্ষ না নিয়ে ইভার হয়ে কথা বলছে। ইভা শুয়ে আছে নিজ কক্ষে। তার পাশেই দাঁড়িয়ে আছে ইভান আর ইরা। সোনালি ইভার মাথার কাছেই বসে আছে। ইভানের বাবা আতিফ শাহরিয়ার এসে ইভাকে দেখে গেছে। তখন আয়না নিজের রুমে যাওয়ার পরেই ইভান ইভার দিকে তাকিয়ে দেখে মেয়েটা সেন্সলেস হয়ে মেঝেতেই পড়ে আছে। তাই ইভান ইভার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে ইভাকে পাজা কোলে তুলে ইভার রুমে নিয়ে আসে। ইভানের পিছু পিছু ইরা সোনালিও আসে, কিন্তু ইভাকে ইভান কোলে তুলে নেওয়ায় নীলা রাগে ফুঁসতে ফুঁসতেই নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয় আর রক্তবর্ণ চোখে সেদিকে তাকিয়ে থাকে। সাথে ইভার উপর আগের থেকে দ্বিগুণ রাগ জন্মায়। ইভান ইভাকে ইভার রুমে এনে বিছানায় শুয়ে দেয়। তারপর ইভার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইভার মসৃণ ঠোঁটের দিকে তাকিয়ে ইভানের চোখ জোড়া আটকে যায়। ওর সাহস হয় না ইভার কাটা ঠোঁট পরিষ্কার করে ড্রেসিং করা। হসপিটালে কত বড় বড় রোগের রুগীকে ইভান চিকিৎসা করে, কত মেয়েকে ইভান চিকিৎসা করে, কিন্তু এমন অনুভূতি তো হয় না। তবে ইভাকে দেখে ইভানের এমন হচ্ছে কেন সে বুঝতে পারছে না। কেমন অদ্ভুত শিহরণ হৃদয়ের প্রতিটি কোনায় কোনায় দোল খেয়ে যাচ্ছে। ইভার বুকের তিলটাও দৃশ্যমান হয়ে আছে, যা ইভানকে অবাধ্য পিছু টানের মতো টানছে। আর তাই ইভান ইভাকে চেক আপ করে প্রয়োজনীয় ওষুধ আনার জন্য উঠে দাঁড়িয়ে ইরাকে বলেই ইভার ঠোঁটের কাটা অংশ ড্রেসিং করে দিতে। তারপর সে ওষুধ আনার জন্য বেরিয়ে যায়। ইভান এক দৃষ্টিতেই কিছুক্ষণ ইভার পানে তাকিয়ে থাকে।
ইভার মুখে কেমন যেন অদ্ভুত এক মায়া, যা ইভানকে অবাধ্য পিছুটানের মতোই বারবার পিছু ডাকে। পুরো হৃদয় কম্পন হয়, কায়া কেঁপে ওঠে, পুরো শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে যায়। কই, অন্য কোনো মেয়ের আশেপাশে বা অন্য কোনো মেয়ের দিকে তাকালে তো ইভানের এমন হয় না। তাহলে ইভার দিকে তাকালে শরীরের এমন অদ্ভুত শিহরণ বয়ে যায় কেন?